এটা এমন একটি মার্ডার মিস্ট্রি কাহিনী যেখানে আসল খুনি সবার চোখের সামনে থাকলেও কেউ তাকে ধরতে পারে না। তো সে কেন এমনটা করলো এবং তার আসল রহস্য কি জানতে হলে এই অসাধারণ মিস্ট্রি থ্রিলার মুভিটি সম্পূর্ণ দেখতে হবে, যার নাম ইনফারেন্স নোটস। গল্পের শুরু হয় নানিয়া নামক শহরের একটি হসপিটালকে দেখিয়ে। এখানে গল্পের প্রধান চরিত্র সুমি একটি বেডে অজ্ঞান অবস্থায় শুয়েছিল। সে হলো 22 বছর বয়সী একজন মেধাবী ছাত্রী। সে গণিতে খুবই পারদর্শী। তার হার্ট ট্রান্সপ্লান্ট হওয়ার কথা ছিল এবং একদম শেষ মুহূর্তে সে একজন ডোনার পেয়ে যায়, যার কারণে সে এ যাত্রায় রক্ষা পায়। আর কিছু সময় অজ্ঞান হয়ে থাকলে সে মারাও যেতে পারত। তার ইউনিভার্সিটির সবাই তার জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক প্রার্থনা করছিল। এর কারণ সে প্রিন্সটন নামক একটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের স্কলারশিপ পেয়েছে। সেখানে তার হায়ার এডুকেশন কমপ্লিট করবে। এই বিষয়টা ছিল তার ইউনিভার্সিটির কাছে খুবই গৌরবের। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই সুমি এখন পুরোপুরি সুস্থ। সে রাস্তা দিয়ে তার ইউনিভার্সিটিতে যাওয়ার সময় জাস্ট ব্রেনে কল্পনা করেই বিভিন্ন ক্যালকুলেশন সলভ করে ফেলছিল। অপরদিকে তার ইউনিভার্সিটিতে শিন নামক একটি ছেলেকে সম্মাননা দেয়া হচ্ছিল। সেও সুমির মতোই একজন জিনিয়াস এবং সেও স্কলারশিপ পেয়েছে। কিছুক্ষণ পর সুমি একটি পোস্টারে দেখতে পায় তার এবং শিনের ছবি ঝুলিয়ে রাখা হয়েছে। বিষয়টি তার মোটেও পছন্দ হয় না, কারণ সবাই এখন বলা বলি করবে তার এবং শিনের মধ্যে রিলেশনশিপ আছে। কিন্তু এই কথাগুলো সুমির একদমই ভালো লাগবে না, তাই সে অনেক রেগে যায়। তার বাবা মিস্টার জ্যাক তাকে বলে তার রাগ করা উচিত নয়, এতে তার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, কারণ কয়েকদিন হলো তার হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে। সুমি এরপর ক্লাসরুমে এসে বসে পড়ে। এখানে শিনও ক্লাসে অ্যাটেন্ড করছিল। লি নামক একটি ছেলে লুকিয়ে লুকিয়ে ক্লাসে প্রবেশ করে। সুমি তাকে প্রথম দেখেই থমকে যায়। মনে মনে সে বলতে থাকে লিকে সে আগেও কোথায় যেন দেখেছে, তার সাথে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। ক্লাস শেষ হলে সুমি গণিত টিচার মিস্টার সেরিজাওয়াকে লাইব্রেরি পর্যন্ত পৌঁছে দিতে যাচ্ছিল, কারণ মিস্টার সেরিজাওয়া একটি অ্যাক্সিডেন্টে তার পায়ে অনেক আঘাত পেয়েছে। সে এখন আর তার ইউনিভার্সিটির প্রফেসর নয়। কোনো একটি কারণে তাকে লাইব্রেরির ইনচার্জ পদে নিযুক্ত করা হয়েছে। তবে সে যথাসম্ভব সুমিকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে। সে যা জানতো তার সবটাই সুমিকে শিখিয়েছে, তাই তার সাথে সুমির অনেক ভালো একটি সম্পর্ক আছে। অপরদিকে লি ইউনিভার্সিটির ইনফারেন্স ক্লাব নামক একটি সংগঠনে জয়েন করে। এই সংগঠনের কাজ হলো বিভিন্ন বিষয়ের ইনভেস্টিগেশন করে রিপোর্ট তৈরি করা, আর এটি একজন মাত্র ব্যক্তি পরিচালনা করে। তার নাম হলো জয়ী। সে লিকে বলে সুমির উপরে নজর রাখতে, তার কিছু একটা সন্দেহ হচ্ছে। দৃশ্য পরিবর্তন হলে দেখানো হয় প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে প্রফেসর স্মিথ সুমির সাথে দেখা করতে এসেছে। আসলে গুঞ্জন উঠেছে যে সুমির বাবা মিস্টার জ্যাক তার মেয়ের হার্ট ট্রান্সপ্লান্ট অবৈধভাবে করিয়েছে, যা প্রিন্সটন ইউনিভার্সিটির সুনামকে ক্ষুণ্ণ করতে পারে। তাই সে সুমিকে জানিয়ে দেয় তার এই কলঙ্ক দূর না হওয়া পর্যন্ত তার স্কলারশিপটি নাও হতে পারে। সুমি এসব শুনে অনেক রাগান্বিত হয়ে যায়। তার কথা হলো তথ্য প্রমাণ ছাড়া কিভাবে একজন মেধাবী স্টুডেন্টের স্কলারশিপ আটকিয়ে দিতে পারে। স্মিথের সাথে মিটিং শেষ করে সুমি তার বান্ধবী ডেইজির সাথে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই তার মনে হয় কেউ একজন তাদের পিছু নিচ্ছে। কিছুক্ষণ পর সুমি কৌশলে লিকে ধরে ফেলে, যে কিনা আড়ালে লুকিয়ে তাকে ফলো করছিল। এরপর সুমি তাকে প্রশ্ন করে তার কাছে লিকে এত আপন মনে হয় কেন। এর উত্তরে লি তাকে জানায় তার ভেতরে যে হার্টবিট করছে সেটা হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড জিমের। এখানে লি সুমির অনেক কাছে চলে যায়, তাই সে ভাবে লি তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। ফলে সুমি তাকে একটি চর দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। অপরদিকে লি চিৎকার করে তাকে বলতে থাকে তার বাবার কারণেই আজ তার বেস্ট ফ্রেন্ড জিম পৃথিবীতে বেঁচে নেই। সুমি অনেক রেগে যায় আর গার্ডসদেরকে ডাক দিয়ে লিকে সেখান থেকে বের করে দেয়। কিন্তু সে মেঝে থেকে লিয়ের ফেলে যাওয়া একটি খাম খুঁজে পায়। বাড়িতে গিয়ে সে ওই খামটি খুলে অনেকগুলো ইনফরমেশন দেখতে পায়, আর এগুলো ইন্টারনেটে সার্চ করে সে বিশ্বাস করে নেয় লি হয়তো সত্যি বলেছিল, কারণ সে বুঝতে পারে লি আর জিম সত্যি বেস্ট ফ্রেন্ড ছিল। জিমের একটি বাইক রেসে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার হার্টটিও ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। সুমি একটি ওয়েবসাইটের কমেন্ট বক্স চেক করে দেখতে পায় তার বাবার বিরুদ্ধে ল্যাং নামের এক মেয়ে সবার প্রথমে গুজব ছড়ানো শুরু করেছে, আর সে সুমির হোস্টেলেই থাকে। তাই সে দ্রুত ল্যাং এর রুমে চলে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে সে কেন এমন ঘৃণ্য কাজ করলো। উত্তরে ল্যাং জানায় তার মনে হয়েছে সুমির বাবা অবৈধ কিছু করেছে, তাই সে শুধু তার মত প্রকাশ করেছে, এর বেশি কিছু নয়। এরপর ল্যাং সুমিকে বলে সে যাতে শিনের ড্যান্স পার্টিতে
অ্যাটেন্ড না করে, কারণ সে শিনকে পছন্দ করে। আসলে শিন একটি ফেয়ারওয়েল পার্টি অ্যারেঞ্জ করেছিল যেখানে সবাই আমন্ত্রিত ছিল। সুমি লি এর সাথে দেখা করে জিম সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা পেতে। লি তাকে জানায় জিমের ব্লাড গ্রুপ খুব বিরল ছিল, ঠিক সুমির মতোই, আর সে ছিল সব থেকে প্রফেশনাল বাইক রাইডার। তার অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কেউ বিশ্বাসই করতে পারবে না। তাই লি এর ধারণা হয় যে মিস্টার জ্যাক তার একমাত্র মেয়েকে বাঁচাতে জিমকে হত্যা করে ফেলেছে। কিন্তু সুমি তার বাবাকে একজন খুনি হিসেবে মানতে পারবে না, তাই সে লি এর সাথে ঝগড়া শুরু করে দেয়। রাতের বেলা সে শিনের পার্টিতে চলে আসে একটি নতুন ড্রেস পরে, যদিও ল্যাং তাকে আসতে মানা করেছিল। শিন সুমিকে দেখে ল্যাংকে ইগনোর করে তার সাথে কথা বলতে চলে আসে। এরপর পার্টিতে একটি সুন্দর গান প্লে হয়। সুমি অনেক সুন্দর করে ড্যান্স করতে থাকে, তবে সে নিজেও বুঝতে পারছিল না যে সে কিভাবে এত সুন্দর ড্যান্স করা শিখেছে। আসলে জিম ছিল একজন ভালো ড্যান্সার, আর যেহেতু তার হার্টটি সুমির মধ্যে রয়েছে, তাই জিমের কিছু কিছু অভ্যাস এবং গুণ তার মধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর ল্যাং প্রজেক্টরে একটি ভিডিও প্লে করে। সেখানে দেখানো হচ্ছিল মিস্টার জ্যাক লিনক্সি নামক হসপিটালে ঘোরাফেরা করছে, আর সেখানেই জিমকে ভর্তি করা হয়েছিল অ্যাক্সিডেন্টের পর। ল্যাং সবাইকে বলে যদি জ্যাক নাই জেনে থাকে যে বিরল ব্লাড গ্রুপের ডোনার এই হসপিটালে আছে, তাহলে সে এই হসপিটালে কিভাবে আসলো। এই ভিডিওটি দেখার পর সবাই সুমির দিকে সন্দেহের নজরে তাকায়। সে নিজেও অনেক টেনশনে পড়ে গিয়েছিল। রাতে বাড়ি ফিরে সে তার বাবাকে সেই ভিডিওটি দেখিয়ে প্রশ্ন করে যে সে কেন এই হসপিটালে গিয়েছিল, সে কি কাউকে খুন করেছে কিনা। এরপর মিস্টার জ্যাক সব সত্য কথা বলতে শুরু করে। সে বলে যখন সুমি হসপিটালে অ্যাডমিট ছিল তখন সে প্রতিদিন নতুন হসপিটালে গিয়ে ডোনারের খোঁজ করত। এভাবে একদিন সে একটি চিঠি পায় যেখানে 10টি হসপিটালের নাম লেখা ছিল, আর নিচে বলা হয়েছিল এই 10টি হসপিটালের যে কোনো একটিতে তার মেয়ের ডোনারকে পেয়ে যাবে। এরপর জ্যাক সত্যি সত্যি চিঠিতে দেয়া অ্যাড্রেস অনুযায়ী লিনক্সি হসপিটালে গিয়ে সঠিক ডোনারকে খুঁজে পায় আর সুমিকে বাঁচিয়ে নেয়। তার কথার সত্যতা যাচাই করতে সুমি তার কাছে সেই চিঠিটা পড়তে চায়, কিন্তু জ্যাক জানায় সে ওই সময়ে প্রচন্ড ঘাবড়েছিল, তাই সে ওই চিঠিটিকে পুড়িয়ে দিয়েছে। আসলে জ্যাক তার স্ত্রীকে হারানোর পর তার মেয়েকে আর হারাতে চাইছিল না, তাই সে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল, তবে সে মানুষ খুন করার মতো পাপ কাজ করতে পারে না। সুমি কনভিন্সড হয় তার বাবা নির্দোষ। এর পরের দিন সে লি এর সাথে আবার কথা বলতে আসে এবং তাকে জানায় তার বাবা সত্যিই কিছু করেনি, সে সম্পূর্ণ নির্দোষ। জিমকে অন্য কেউ হত্যা করেছে অথবা সত্যি তার অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে লি এখনো মানতে নারাজ যে তার বেস্ট ফ্রেন্ড এমনি এমনি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। সে এখনো বিশ্বাস করে জিমকে অবশ্যই কেউ হত্যা করেছে। তখনই আবার সেখানে শিন চলে আসে এবং সে অনেক ডিটেলসে বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে প্রমাণ করে যে জিম সেদিন অনেক বেপরোয়াভাবে বাইক রাইড করেছিল, তাই সে অ্যাক্সিডেন্ট করেছে। শিন এতটা নিখুঁত আর পারফেক্ট ভাবে তথ্য বিশ্লেষণ করছিল যে সুমির তার উপরে সন্দেহ হতে থাকে। এর কারণ কোনো ব্যক্তি ক্রাইম স্পটে না থেকে এত ডিটেলসে তথ্য উপাত্ত বিশ্লেষণ করতে পারে না। নিশ্চয়ই শিন কিছু একটা লুকাচ্ছে সবার থেকে। এর পরের দিন সুমি শিনকে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করতে নিয়ে যায়। সে বলে তাকে লিয়ের কাছ থেকে বাঁচানোর জন্য শিনকে ট্রিট দিচ্ছে, তবে বাস্তবতা হলো সুমি আসলে তার ফিঙ্গারপ্রিন্টটি নিতে এখানে এসেছে। শিনকে সে একটি অজুহাতে বাহিরে পাঠিয়ে দেয় এবং গ্লাস থেকে তার ফিঙ্গারপ্রিন্টটি সংগ্রহ করে নেয়। রাতের বেলা লি সুমির ঠিকানা খুঁজতে খুঁজতে তার এলাকায় প্রবেশ করে। এখানে তার উপরে মাস্ক পরিহিত কোনো এক অজ্ঞাত ব্যক্তি হামলা করে বসে, তবে লিয়ের কাছেও একটি অস্ত্র ছিল। সে ওই ব্যক্তির মাথায় আঘাত করার ফলে সেই লোকটি পালিয়ে যায়। কিছুক্ষণ পর লি সুমির ঠিকানা খুঁজে বের করে তার বাড়িতে চলে আসে এবং মিস্টার জ্যাকের চেহারা পরীক্ষা করতে থাকে, কারণ তার ধারণা জ্যাক তার উপর আক্রমণ করেছে, কিন্তু সে তার চেহারায় কোনো আঘাতের চিহ্ন পায় না। মিস্টার জ্যাক তাকে ঘরে নিয়ে বসায় এবং ডিনারের অফার করে। লি এরপর তার বাড়িতে খাবার খায়, তবে তার বাচ্চাদের মতন কাণ্ডকীর্তি দেখে সুমি মোটেও খুশি ছিল না। জ্যাক সুমিকে জিজ্ঞেস করে তারা কি একে অপরকে পছন্দ করে কিনা। সুমি এর উত্তরে জানায় তারা শুধু ক্লাসমেট, আর কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে। ডিনার করা শেষ হলে লি আর সুমি হাঁটতে বের হয়। এখানে লি তাকে জিমের অনেক ফানি কিছু ঘটনা শোনায় এবং তারও কিছু সুন্দর মুহূর্তের কথা শেয়ার করে। লি আরো বলে জিমকে সে ছোটবেলা থেকেই চেনে। সে বাইক রাইডে এত পারদর্শী ছিল যে লি কখনোই তাকে অ্যাক্সিডেন্ট করতে দেখেনি। এভাবে তারা একসাথে হাঁটতে হাঁটতে গল্প গুজব করতে থাকে। সুমি মনে মনে বলে লিকে সে কয়েকদিন হলো দেখেছে, বাট তার কাছে মনে হচ্ছে তাকে সে কয়েক যুগ ধরে চেনে।
সামনে। এরপর সুমি লিয়ের বাইকটি চালানোর চেষ্টা করে। লি তাকে সবকিছু বুঝিয়ে দেয় আর দেখা যায় সে প্রথমবারই পারফেক্ট ভাবে বাইকটি রাইড করতে পারছে। লি খুব ইমপ্রেসড হয়। এরপর লি তাকে তার গ্যারাজে নিয়ে যায়। এখানেই সে বসবাস করে। সুমির অনেক ঠান্ডা লাগছিল, তাই লি জিমের জ্যাকেটটি তাকে পরিয়ে দেয়। এরপর তারা দুজন গ্যারাজের ছাদে গিয়ে খোলা আকাশের নিচে শুয়ে পড়ে। সুমি আকাশের সুন্দর তারার দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যায়। লি জানায় সে আর জিম জানতে পেরেছিল এই বছর একটি ধূমকেতু আকাশে দেখা যাবে। তারা প্ল্যান করেছিল একসাথে সেটা দেখবে, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। সে আরো বলে জিমকে সে কিছুতেই ভুলে থাকতে পারছে না। সব কিছুতেই সে জিমকে দেখতে পাচ্ছে। একজন প্রকৃত বেস্ট ফ্রেন্ডকে হারানো কতটা কষ্টদায়ক সেটা শুধুমাত্র যে হারায় সেই বুঝতে পারে। এরপর সুমিও তার অতীতের ঘটনাগুলো লিয়ের সাথে শেয়ার করতে থাকে। সে বলে যখন তার বয়স মাত্র 5 বছর তখন তার মা একটি বিরল হার্ট ডিজিজে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। ডক্টর তখন পরীক্ষা করে বলেছিল সুমিরও সেম একই প্রবলেম দেখা দিবে এবং সে 30 বছরের বেশি বাঁচবে না। তাই সুমি কখনো বন্ধু বান্ধব তৈরি করেনি, কারণ সে জানে হঠাৎ করেই কোনো আপনজন চলে গেলে আশেপাশের মানুষগুলো অনেক কষ্ট পায়। কারণ যেদিন তার মা মারা গিয়েছিল সেদিন সে অনেক বেশি কষ্ট পেয়েছিল। সুমি এগুলো বলে ইমোশনাল হয়ে যায়, তাই লি তাকে সান্ত্বনা দেয়। এরপর লি তাকে হোস্টেলে ড্রপ করে দিয়ে যায়। দূর থেকে শিন আর ল্যাং তাদেরকে একসাথে দেখে ফেলে। লি তাকে জানায় আগামীকাল তারা আবারও মিট করবে, কিন্তু সুমি তাকে বলে আগামীকাল সকালে তার একটি বিশেষ কাজ আছে, সেটা শেষ হলে সে লিয়ের সাথে দেখা করবে। এর পরের দিন সকালবেলা সুমি ইউনিভার্সিটির লাইব্রেরিতে চলে আসে এবং কিছু একটা খুঁজতে থাকে। তবে তাকে সিনিয়র এক স্টুডেন্ট দেখে ফেলে এবং লাইব্রেরি থেকে বের করে দেয়। আসলে সে লাইব্রেরিটি ছিল রিবোর্ন নামক অন্য আরেকটি ক্লাবের, যারা খুবই সিক্রেটলি কাজ করে। সুমি ইনফারেন্স ক্লাবে চলে আসে এবং লি আর জয়ের সাথে মিলে সেই লাইব্রেরিতে প্রবেশের প্ল্যান করে। এরপর রাতের বেলা জয় সেই লাইব্রেরিটির লক খুলে দিলে তারা সেখানে প্রবেশ করে। আসলে জয় যে কোনো তালা খুলতে পারদর্শী ছিল। সুমি লাইব্রেরিতে ডারউইন নামক এক ব্যক্তির লেখা বই খুঁজতে থাকে, কারণ সেই ব্যক্তির ভাষ্য অনুযায়ী পৃথিবীতে 2 ধরনের মানুষ বাস করে, এক হলো সুপ্রিরিয়র এবং আরেকটি হলো ইনফ্রারিয়র। যদি কখনো সুপ্রিরিয়র মানুষের মৃত্যুর পরিস্থিতি তৈরি হয় তাহলে চাইলে ইনফ্রারিয়র ব্যক্তির জীবন নেওয়া যায়। আর সুমি মনে করছিল এই রিবর্ন ক্লাবের সদস্যরাই তাকে বাঁচানোর জন্য জিমকে মেরে ফেলেছে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে লি একটি ফাইল পায় যেখানে তার হসপিটালের রিপোর্ট এবং সুমির হসপিটালের রিপোর্ট ছিল। আসলে রেসের কয়েকদিন আগেই লিয়ের একটি অ্যাক্সিডেন্ট হয় এবং তার পায়ে আঘাত পায়। সেই রিপোর্টগুলোই এখানে ছিল। সুমি একটি বস্তুকে একটু নাড়া দিতেই গোপন একটি সুড়ঙ্গ পথ খুলে যায়। তারা সেখান দিয়ে গিয়ে একটি দরজার সামনে এসে দাঁড়ায়। দরজাটি পাসওয়ার্ড ছাড়া খুলে না। সেখানে একটি কঠিন অঙ্কের ক্লু দেয়া ছিল। সেই অঙ্কটির সমাধানই হলো পাসওয়ার্ড। তবে সুমি মাত্র কয়েক সেকেন্ডেই অঙ্কটির সমাধান করে দরজাটি খুলে ফেলে। তারা দুজন ভিতরে গিয়ে দেখতে পায় লাইব্রেরির আড়ালে এই স্থানটিতে একটি বিশাল হাইটেক রিসার্চ রুম পরিচালনা করা হচ্ছে। এরপর সুমি শিনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কম্পিউটারগুলো অন করতে সক্ষম হয়। আসলে শিনই ছিল এই রিবর্ন ক্লাবের লিডার। লি আর সুমি সেখানে দেখতে পায় শিন, জিম, সুমি আর লিয়ের উপরে সম্পূর্ণ ডিটেলসে রিসার্চ করেছে। ফলে শিনের প্রতি সুমির সন্দেহ আরো বৃদ্ধি পায়। অপরদিকে লি বিশ্বাসী করে নেয় যে শিন জিমকে হত্যা করার মাস্টার প্ল্যান করেছে। কিছুক্ষণ পর জয় লিকে মেসেজ করে জানায় শিন লাইব্রেরির দিকে যাচ্ছে। তাই তারা দ্রুত সেই তথ্যগুলো একটি পেন ড্রাইভে ট্রান্সফার করে চলে আসে। তবে শিন সাইবার রুমে ঢুকেই বুঝতে পারে এখানে কেউ এসেছিল। লাইব্রেরি থেকে বের হয়ে লি প্রচন্ড রাগারাগি করতে থাকে, কারণ তার বেস্ট ফ্রেন্ড জিমকে শিন খুন করে দিয়েছে। আর সুমি এর জন্য দায়ী, কারণ সে খুব মেধাবী এবং তার প্রিন্সটন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হবে, তাই সে হলো সুপ্রিরিয়র। অপরদিকে জিম পড়াশোনায় ভালো নয়, তাই তাকে ইনফ্রারিয়র হিসেবে গণ্য করা হয়। লি প্রচন্ড পরিমাণে অভিমান করে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সকালবেলা সুমি তার ফেভারিট প্রফেসর সেরিজাওয়ার কাছে সবকিছু খুলে বলে। সে শিনের সব কুকর্ম ফাঁস করে দেয়। সেরিজাওয়া বলে তোমার অনুসন্ধানের সবকিছুই ঠিক আছে, কিন্তু শিনের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণ করতে না পারলে সব পরিশ্রমই বৃথা যাবে। সেরিজাওয়া তাকে বলার চেষ্টা করে বিষয়টি ভুলে গিয়ে নতুনভাবে জীবনযাপন করার, কিন্তু সুমি এই তথ্য
প্রমাণ পুলিশের কাছে জমা দিতে চায়। তখনই আবার সেরিজাওয়া তাকে জানায় প্রিন্সটন ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তাকে দ্বিতীয়বারের মতন সুযোগ দেওয়া হয়েছে, এই সুযোগটি হাতছাড়া করলে চলবে না। এরপর সুমি শিনের সাথে দেখা করে এ সবকিছুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। শিন এখানে ডারউইনের ধারণাটিকেই সুমিকে বলে। আসলে শিনের মতে সুমির জীবন জিমের থেকে অনেক দামি। আড়াল থেকে এসব কথা শুনে লি শিনের উপরে অনেক রাগান্বিত হয়ে যায় এবং তাকে মারধর করতে শুরু করে দেয়। এর পরের দিন ইউনিভার্সিটির ডিন ইনফারেন্স ক্লাবটিকে বন্ধ ঘোষণা করে দেয় আর সুমিকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দেয়, কারণ তারা মনে করেছিল সুমি অতিরিক্ত চিন্তা ভাবনা করছে। এরপর জয়ীর সাহায্যে সুমি ডিনের অফিস রুম থেকে পালাতে সক্ষম হয়। গ্যারাজে গিয়ে সে লিয়ের ক্ষতস্থানগুলোতে ওষুধ লাগিয়ে দেয় আর এখানে তারা দুজন খুব ক্লোজ বন্ধু হয়ে যায়। তারা গল্প গুজব করতে করতে অনেক সুন্দর মুহূর্ত কাটায়। কিছুক্ষণ পর তারা দেখতে পায় দুজন মাস্ক পরিহিত ব্যক্তি তাদেরকে খুঁজে বেড়াচ্ছে, পেলেই মেরে ফেলবে। এই দেখে লি সুমিকে নিয়ে বাইকে করে পালাতে থাকে। রাস্তা দিয়ে অনেক স্পিডে যাওয়ার সময় লি আর সুমি ঠিক সেই স্থানে এসেই অ্যাক্সিডেন্ট করে যেখানে কিছুদিন আগেই জিম মৃত্যুবরণ করেছিল। এরপর তারা ইনফারেন্স ক্লাবে চলে আসে এবং সুমি এখানে লিকে বলে যেহেতু তারা সেই একই জায়গায় অ্যাক্সিডেন্ট করে জীবিত ফিরতে পেরেছে, তার মানে হলো জিমের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়নি, বরং তাকে সত্যিই প্ল্যান করে মারা হয়েছে। তবে শিন সেটা করেনি, কারণ তার আইডিয়া ছিল জিমকে রেসের মধ্যেই মেরে দেয়া। সুমি অনেক ভাবনা চিন্তা করতে থাকে এবং অবশেষে সে বুঝতে পারে কিলার আসলে জিমকে রেসের আগেই মেরে ফেলেছিল এবং কিলারই জিমের জায়গায় রেসে অংশগ্রহণ করেছিল যাতে কেউ সন্দেহ না করে। লি বলে সেদিন জিম হেলমেট পরেছিল, তাই সে ভেবে নেয় জিমই রেসটি করছে। সুমি বলে তাদেরকে এমন কোনো ব্যক্তির সন্ধান করতে হবে যে কিনা রিসেন্টলি বা পায়ে আঘাত পেয়েছিল, কারণ সেই রেসে অ্যাক্সিডেন্টকারী ব্যক্তি বা দিকে পড়েছিল। তখনই তাদের সবার প্রফেসর সেরিজাওয়ার কথা মনে পড়ে, কারণ সেও কয়েকদিন ধরে ভালোভাবে হাঁটতে পারছে না এবং সে নিজেও বলেছিল তার অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে সুমি এ কথা মানতেই পারছিল না যে সেরিজাওয়া এমন কাজ করতে পারে। জয় তাকে দেখায় জিমের মৃত্যুর কিছুদিন পর থেকেই সেরিজাওয়া ইউনিভার্সিটিতে আসেনি। আসলে সেরিজাওয়া কোনো ডিগ্রি প্রাপ্ত প্রফেসর নয়, তবে তার স্বপ্ন ছিল প্রিন্সটন ইউনিভার্সিটিতে যাওয়ার। সেরিজাওয়া যেতে পারলেও সে সুমিকে প্রিন্সটন যাওয়ার জন্য তৈরি করেছিল। এই সব কিছু শুনে সুমি বিশ্বাস করে সেরিজাওয়া এসব কিছুর পেছনে হতে পারে। এর পরের দিন সকালবেলা পুলিশ আসে সেরিজাওয়াকে গ্রেফতার করতে। সুমি দৌড়ে তার কাছে এসে জিজ্ঞেস করে সে কেন এমনটা করলো, কিন্তু সেরিজাওয়া তাকে কোনো উত্তর না দিয়েই সারেন্ডার করে নেয়। তবে সুমি এখনও তার টিচারকে দোষী হিসেবে কল্পনা করতে পারছিল না, তাই সে জেলখানায় চলে যায়। সেরিজাওয়া তাকে বলে একদিন শিন তার সাথে এমনি দেখা করতে এসেছিল এবং যাওয়ার সময় তার ল্যাপটপটি সেখানে ফেলে রেখে গিয়েছিল। সেরিজাওয়া ল্যাপটপটি বন্ধ করার সময় দেখতে পায় ল্যাপটপে কোনো পাসওয়ার্ড দেয়া নেই আর সেখানে বিরল ব্লাড গ্রুপের ডোনারের ইনফরমেশন দেয়া রয়েছে, অর্থাৎ জিমের সকল ইনফরমেশনও দেয়া ছিল। পাশাপাশি তাকে মারার প্ল্যানও সেখানে লেখা ছিল। শিন আসলে তাকে ইউজ করেছিল জিমকে হত্যা করতে। অপরদিকে শিন একটি বিশাল অডিটোরিয়ামে লেকচার দিচ্ছিল। সে একটি থিওরি সবাইকে বুঝিয়ে দিচ্ছিল। এরপর সে বলে এই পৃথিবীতে সবকিছুই সম্ভব, শুধু আশেপাশের জিনিসগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হয়। লেকচার শেষ হলে সুমি তার সাথে কথা বলতে আসে এবং সে শিনকে অনেক কথা শোনায়, কারণ সে তাদের সবাইকে এক্সপেরিমেন্টের ইঁদুরের মতো করে ব্যবহার করেছে। আর তার থেকেও বড় কথা হলো সে জিমকে হত্যা করেছে। কিন্তু শিন এই ব্যাপারে কোনো কথাই বলে না, বরং সে বলে আজকে রাতে লিও মারা যাবে, কারণ সে লিকে একটি রেসের জন্য রাজি করিয়েছে আর লি সেই রেসটি জিততে পাগলের মতো ছুটবে, তার সামনে কি আছে তা খেয়াল করবে না। সুমি এই কথা শুনে প্রচন্ড ঘাবড়ে যায়। আসলে সে লিকে ধীরে ধীরে পছন্দ করে ফেলেছে, তাই সে দ্রুত জয়কে ফোন করে বলে এমন কিছু জায়গার সন্ধান করো যেখানে মৃত্যুর ঝুঁকির সম্ভাবনা সব থেকে বেশি। আসলে শিন সম্ভাবনার থিওরি কাজে লাগিয়ে গতবার জিমকে হত্যা করেছিল আর সে এই থিওরিটি অডিটোরিয়ামে সবার উদ্দেশ্যে এক্সপ্লেন করেছিল। জয় ক্যালকুলেশন করে বের করে ফেলে একটি পাহাড়ি অঞ্চলে লিয়ের মৃত্যুর সম্ভাবনা 90%, কারণ সেখানে রাস্তা অনেক পিচ্ছিল আর দ্রুত গতিতে সে ব্রেক চাপতে পারবে না আর ট্রাকের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করবে। এগুলো শুনে সুমি দ্রুত গ্যারাজ থেকে একটি বাইক নিয়ে লিকে বাঁচানোর জন্য রওনা দেয়। অপরদিকে লি রেসটি জেতার জন্য অনেক দ্রুত গতিতে বাইক রাইড করছিল। একটি ট্রাকের সাথে তার ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হতে যাবে, ঠিক সেই মুহূর্তেই সুমি সেখানে গিয়ে ট্রাকটিকে থামিয়ে দেয় আর লিও বেঁচে যায়। এরপর দেখানো হয় সুমি লিয়ের পিঠে শুয়ে আছে। লি রেসটি কমপ্লিট করতে চাইলেও সুমি তাকে এটি করতে মানা করে দেয়, কারণ শিন চাইছিল তার প্ল্যান অনুযায়ী সবাই
সবাই তার এক্সপেরিমেন্টের অংশ হোক। কিন্তু যদি লি এই রেসটি ক্যান্সেল করে তাহলে সেটাই শিনের জন্য সবথেকে বড় পরাজয় হবে। এখানে সুমি আইনস্টাইনের বলা একটি বিখ্যাত উক্তি বলে, আর সেটা হলো, আমরা যদি জীবনের মানে খুঁজতে চাই এবং পৃথিবীকে বাঁচাতে চাই তাহলে ভালোবাসাই হলো একমাত্র উপায়। লি এখানে বুঝতে পারে সুমি তাকে পছন্দ করে ফেলেছে। অপরদিকে শিন অনেক রাগান্বিত হয়ে পাগলের মতো করতে থাকে, কারণ তার সমস্ত ক্যালকুলেশন ভুল প্রমাণিত হয়েছে। সুমি বলে সবকিছুকে ম্যানিপুলেট করা যায়, কিন্তু ভালোবাসাকে নয়। এরপর তারা দুজন একটি সুন্দর স্থানে চলে আসে। এখানে লি তার বেস্ট ফ্রেন্ড জিমের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে। সুমি মনে মনে বলে ছোটবেলা থেকে এই পর্যন্ত তার কোনো বন্ধু বান্ধবী ছিল না, কিন্তু এখন তার একজন কেয়ার করার মতন বন্ধু আছে। এমনকি সে যে মানুষটির হৃদয় নিয়ে বেঁচে আছে সে নিজেও আরেকজনের বেস্ট ফ্রেন্ড। এর কিছুদিন পর সুমির কাছে একটি চিঠি আসে, যেখানে তাকে বলা হয় প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাকে অ্যাডমিশনের সুযোগ দেওয়া হয়েছে। সুমির মনে পড়ে সেরিজাওয়া তাকে বলেছিল এই পৃথিবীতে সবাই ডিগ্রি এবং ব্যাকগ্রাউন্ডের পেছনে ছুটে, কিন্তু তুমি প্রমাণ করবে এটা সত্যি নয়। আমরা গরিব হয়েও অনেক অসাধ্যকে সাধন করতে পারি। আমি প্রিন্সটনের সুযোগ পাইনি তো কি হয়েছে, আমার স্টুডেন্ট সেখানে পড়বে, এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। এভাবেই কিছুদিন পার হয়। আমরা দেখি জয়ী একটি বই লিখেছে এবং সবাই তার কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছে। আসলে তার স্বপ্ন ছিল সে একজন বড় রাইটার হবে এবং বর্তমানে তার স্বপ্নটি পূরণ হয়েছে। এখানে এই গল্পের আসল টুইস্ট রিভিল হয়। আসলে এই সব কিছুর পেছনের মাস্টারমাইন্ড শিন ছিল না, বরং সুমি নিজেই তার জীবন বাঁচানোর জন্য জিমকে হত্যা করার পরিকল্পনা করেছে এবং তার আশেপাশের সবাইকে ইউজ করেছে। শিন ছিল তার পরিকল্পনার একটি অংশ মাত্র। সেরিজাওয়া সেই প্ল্যান অনুযায়ী জিমকে ফিজিক্যালি হত্যা করেছিল, আর শেষমেশ সুমি লিকেও তার আপন করে নিয়েছিল। তবে এক সাংবাদিক জয়ীর কাছে প্রশ্ন করে তার এই ধারণাটি সঠিক কিনা। এর উত্তরে জয়ী বলে পৃথিবীতে সবকিছুই সম্ভব, প্রবাবিলিটি বা সম্ভাবনা হাজারো রকমের হয়ে থাকে। হতে পারে সুমি সবকিছুর মাস্টারমাইন্ড ছিল, অথবা এটাও হতে পারে সে সত্যিই নির্দোষ। অপরদিকে দেখানো হয় শিনকে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, আর সুমি প্রিন্সটন যাওয়ার জন্য এয়ারপোর্টে এসেছে। এখানে সে একটি রহস্যময় লুক দিয়ে এয়ারপোর্টের দিকে যাওয়া শুরু করে, আর এই অসাধারণ মুভিটির এখানেই সমাপ্তি ঘটে।